রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এবং সেটা দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। এই সুপার 8 মিশনে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে, সেটা সত্যি। আইসিসি ইভেন্টের যে কোনো পজিশনে আসলে অস্ট্রেলিয়া আরও বেশি মাইটি হয়ে ওঠে। সেই জায়গা থেকে বাংলাদেশ অনেকটা পেছনে, কিন্তু মজার বিষয় কিছু কিছু দুর্বলতাও চোখে পড়ছে অস্ট্রেলিয়ার, সেটাই কাজে লাগানোর চেষ্টা করছে টাইগাররা। সেই বিষয়গুলো তো থাকছেই, এবং বরাবরের মতোই টি-20 বিশ্বকাপের অন্যান্য ম্যাচগুলোর অ্যানালিসিস এবং পরবর্তী ম্যাচের প্রেডিকশন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। পুরো দলকে স্বাধীনতা দিয়ে রেখেছেন হাথুরু সিংহে। সুপার 8-এ এই স্বাধীনতা নিয়েই টাইগাররা চাপে ফেলতে চায় শক্তিশালী দলকে। হেড কোচ খুশি দলের পারফরমেন্সে সুপার 8-এ, তাই টাইগাররা যত সাফল্য পাবে সবটাই নাকি বোনাস হবে। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। সাকিব ব্যাট হাতে নেটের পথে হেঁটেও 3 থেকে 4 বার পিছু হটলেন, চোখে মুখে বিরক্তি স্পষ্ট। বিগ ম্যাচের আগের দিন প্র্যাকটিসে একটা মিনিটও যে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অনুশীলন শুরু করা যাচ্ছে না কেন? কারণ নেটে কোনো একটা কিছু হয়নি সাকিবের মন মতো। ওদিকে সারা শব্দ পাওয়া যাচ্ছে না গ্রাউন্ডসম্যানদের অনেক ডাকাডাকি করেও। রিশাদকে নিয়ে নিজেই তাই গ্রাউন্ডসম্যানের ভূমিকায় সাকিব জানেন কখন কিভাবে কোন পরিস্থিতি সামলে নিতে হয়। রিশাদ হোসেনরাও কঠিন সময়ের জাল থেকে বেরিয়ে আসা শিখছেন বড় ভাই সাকিবের টোটকাতে। বড় ম্যাচে বড় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে দল হয়ে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে টাইগারদের। নেটে আসার পর ম্যাচের আগের দিন বাংলাদেশ প্র্যাকটিস শুরু করতে পারছে না। সাকিব আল হাসান মহাবিরক্ত, গ্রাউন্ডসম্যানদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নেটের কোনো কিছুই ঠিকঠাক নেই। এমন অবস্থায় প্রায় 35 মিনিট পর বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পেরেছে। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। মাঠে এর চাইতে আরও বেশি কঠিন পরীক্ষাই দিতে হবে। যত কিছুই হোক, বাংলাদেশকে এই ম্যাচটা পারফর্ম করতে হবে সবকিছুকে পেছনে ফেলে। উইকেট নিয়ে টাইগার ওস্তাদের খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হলো না, কারণ একটাই, দলের টপ অর্ডারের কাছে ব্যাটিং পিচ কি আর বোলিং পিচই বাকি, সব একই। লিটন টুর্নামেন্টের শুরু থেকেই ফোকাসে। আইসিসির ক্যামেরায় হিরো লিটন কুমার, ম্যাচে 0। লড়াইটা যখন সুপার 8-এর, দলটা যখন সুপার ফর্মে থাকা অস্ট্রেলিয়া, তখন অনেকেই হয়তোবা জয় পাওয়ার স্বপ্নটা দেখতে পারছে না। তবে বাংলাদেশের জন্য অতীতে কিন্তু আত্মবিশ্বাসের বেশ কিছু রসদ আছে। 18 বছর আগে ফিরে গেলে এই জুন মাসটাতেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কার্ডিফে। মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি, সেই ম্যাচটাতে রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা কিংবা অ্যাডাম গিলক্রিস্টরা রীতিমতো অসহায় হয়ে পড়েছিল টাইগারদের কাছে। এখন কেন অ্যান্টিগাতে এই যে দারুণ আত্মবিশ্বাসী দলটা অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না? বাংলাদেশ দল আরও একটা ম্যাচে জিতে গেলে সেমিফাইনালের পথ পরিষ্কার হয়ে যাবে। নাহিয়ান বিন জসিম, 71, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। যে দলটা সুপার 8-এ উঠতে পারবে কি পারবে না সেই বিষয়গুলো নিয়েই অনেক আলোচনা ছিল, কারণ অফ ফর্ম ছিল বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারের। সেই জায়গা থেকে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। সেই পথে অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ নিশ্চয়ই হারানোর টার্গেট নিয়েই নামবে, সেই জায়গা থেকে কারা আসলে মূল রোলটা প্লে করতে পারেন, বাংলাদেশের শক্তির জায়গা কোথায়, দুর্বলতা কোথায়, কিংবা অস্ট্রেলিয়ারই বা সেই বিষয়গুলো কোথায় কোন অবস্থানে রয়েছে, সেই বিষয়গুলো একটু পরিসংখ্যানের আলোকে এক নজরে দেখে নিতে চাই। আমরা যদি প্রথমেই সামনে আনি তানজিদ হাসান তামিমকে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ দলের ওপেনারের কাছ থেকে যতটা প্রত্যাশা করা হয়েছিল, তরুণ এই ক্রিকেটার ততটা সাফল্য পাননি। তবে তার কাছ থেকে তার যে শটগুলো মাঝে মধ্যে দেখা গেছে, সেগুলো কিন্তু আশাবাদী করছে এখন পর্যন্ত। যদি উইকেটটা আরেকটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়, হয়তো বা তানজিদ তামিম আরেকটু ভালো করতে পারবেন। 4 ম্যাচে তিনি 47 রান করেছেন, গড়টা বলার মতো কিছু নয়। 110-এর সামান্য বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তাই তানজিদ তামিমের ক্ষেত্রে একটু যদি আপার হ্যান্ডে তিনি উঠতে পারেন, আর একটু বেশি আত্মবিশ্বাসী যদি হতে পারেন, তাহলে কিন্তু শুরুটা ভালো হবে, পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ। এবং সেই জায়গায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মূলত আসলে ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ আমরা জানি যে অ্যান্টিগাতে একটু বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে আগের যে ম্যাচগুলোতে যে উইকেটে খেলেছে বাংলাদেশ, সেই তুলনায় সেই জায়গায় তানজিদ তামিম অন্যতম ভরসা হতে পারেন। এবং পরবর্তীতে আরেকজন ব্যাটসম্যান আমরা যদি দেখি লিটন দাসের যে পরিসংখ্যান, এবারে আমরা একটু অন অ্যান্ড অফ দেখেছি, একেবারেই রান তিনি করেননি বিষয়টা এরকমও নয়।
রান তিনি করেছেন 4 ম্যাচ খেলে এবং তার গড় 14 আসলে বলার মতো কিছু না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এবারে অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানই কিন্তু এবারের বিশ্বকাপে তাদের প্রথম 4 ম্যাচে এরকম 14-15 গড়ে ব্যাটিং করেছেন এবং একই সঙ্গে তার স্ট্রাইক রেটটা অবশ্যই একটু ভাবাচ্ছে, কারণ 100-র নিচে 85+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। সেই জায়গা থেকে লিটন দাসকে নিয়ে আরেকটু বাড়তি প্রত্যাশা নিশ্চয়ই টাইগার ভক্তদের রয়েছে এবং টিম অ্যানালিস্ট যারা রয়েছেন লিটন দাসকে নিশ্চয়ই সেইভাবে ব্যবহার করতে চাইবেন, কারণ নতুন বলে লিটন দাস যদি ব্যাটিংটা করেন তাহলে আরেকটু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, কারণ যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামবে তাদের যে ডেপথ রয়েছে ব্যাটিং অর্ডারে সেই ডেপথটা কাজে লাগিয়ে তারা কিন্তু অনেক বেশি রান করা তাদের জন্য কোনো সমস্যা নয় এবং তারা সুপার ফর্মেও রয়েছেন এবারের বিশ্বকাপে। সেই জায়গা থেকে লিটন দাসের কাছ থেকেও আরেকটু বাড়তি প্রত্যাশা রয়েছে, তার যে শর্ট খেলার অ্যাবিলিটি সেগুলো আরেকটু কাজে লাগাতে হবে অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাহলে হয়তো বা ব্যাটিং অর্ডারের কাছ থেকে পুরো ব্যাটিং অর্ডারের কাছ থেকে আরেকটু বেশি প্রত্যাশা পূরণ করা তাদের পক্ষে আসলে সম্ভব হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করা এবারের বিশ্বকাপে তাওহিদ হৃদয় দারুণ ফর্মে রয়েছেন। লাস্ট ম্যাচটাতে খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু আমরা দেখি যে 4 ম্যাচে তিনি 95 রান করেছেন এবং একই সঙ্গে 24.66 গড়ে স্ট্রাইক রেটটা একটু বেশি আশাবাদী করছে, কারণ শুধুমাত্র যে বাংলাদেশ দলের হয়ে তাওহিদ হৃদয় সবচেয়ে বেশি রান করেছেন এবারের বিশ্বকাপে তাই নয়, একই সঙ্গে তার স্ট্রাইক রেটটাও কিন্তু অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশের তুলনায় বেশি 125, এবং সেই জায়গা থেকে তাওহিদ হৃদয় যে জায়গাটাতে নামেন যদি টপ অর্ডার কোনো কারণে ফেল করে তার কাঁধে যে দায়িত্বটা থাকবে হয়তোবা তার সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, হয়তো সাকিব আল হাসানও ওপর থেকে কিছুটা সাপোর্ট তাকে দিতে পারবেন, কিন্তু আর একটু ভালো করতে হবে, অর্থাৎ একেবারেই বোলিং ফ্রেন্ডলি উইকেটে তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন সেই জায়গায় তাওহিদ হৃদয় কিন্তু বোলিং ফ্রেন্ডলি উইকেট থেকে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এসে অথবা একটু স্পোর্টিং উইকেটে এসে আরেকটু ভালো শট আরেকটু বড় শট খেলতে পারবেন এবং তার স্ট্রাইক রেটটা আরেকটু বাড়তির দিকে যাবে, সেই প্রত্যাশা যদি করা হয় সেটা কিন্তু কোনো অযৌক্তিক চিন্তা হবে না। সো এই ছিল মোটামুটি বাংলাদেশের জায়গা থেকে, কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়ার সাইডটাতেও দেখি আমরা দেখি মিচেল মার্শ তিনি টি-20 যতগুলো খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের বিপক্ষে সেই জায়গায় কিন্তু এই মিচেল মার্শের স্ট্রাইক রেট এবং রান কিন্তু সর্বোচ্চ, এই সর্বোচ্চ রান অর্থাৎ বাংলাদেশ ব্যাটার হিসেবে টি-20-তে বাংলাদেশ তার খুবই প্রিয় প্রতিপক্ষ, সেই বোলারদের এগেনস্টে তিনি এবারে কি করেন সেটা একটা দুশ্চিন্তার বিষয় রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের বোলারদের জন্য মিচ মার্শ হতে পারেন অনেক বেশি দুশ্চিন্তার কারণ, তার কারণটা হচ্ছে যে অনেক ব্যাটসম্যান দেখা গেছে আইপিএলে খুব একটা ভালো করতে পেরেছেন কিন্তু এখানে এসে অর্থাৎ বিশ্বকাপে এসে ভালো করতে পারেননি, কিন্তু মিচ মার্শের ক্ষেত্রে কিন্তু সেই ধারাবাহিকতাটা রয়েছে। 4 ম্যাচে 75 রান তিনি করেছেন, 117 স্ট্রাইক রেট, তবে সেইভাবে অর্থাৎ একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বা টি-20-র যে স্ট্রাইক রেট সেভাবে তিনি ব্যাটিং করতে পারেননি। বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই আরেকটু ফর্মে আসার চেষ্টা করবেন, কারণ যেটা বলছিলাম যে বাংলাদেশের বোলাররা আসলে তার অনেক প্রিয় প্রতিপক্ষ এখন পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে সেই অনুযায়ী। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তির জায়গাগুলো কি হতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশের শক্তির জায়গা কি, অস্ট্রেলিয়া বলি কিংবা অন্য যে বড় দলগুলো রয়েছে সেই জায়গাগুলোতে শক্তির জায়গাগুলো আসলে কি। এ পর্যায়ে একটু দেখে নিতে চাই পরিসংখ্যানের বাইরেও আরও কি কথা থাকতে পারে, আরও কারা হয়ে উঠতে পারেন এই বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের এক্স ফ্যাক্টর। আমাদের সামনে সবার আগে রয়েছে ট্রাভিস হেডের কথা যদি আলাদা করে বলতে পারি, ট্রাভিস হেড আইপিএলে ভালো খেলেছেন এবং মজার ব্যাপার হচ্ছে সেই ফর্মটা তিনি কিন্তু বিশ্বকাপেও টেনে এনেছেন। 160-র কাছাকাছি তিনি স্ট্রাইক রেটে এবারের ওয়ার্ল্ড কাপে ব্যাটিং করেছেন, অর্থাৎ আমরা অনেক উইকেট নিয়ে সমালোচনা শুনেছি কিন্তু ট্রাভিস হেডের কাছে যেন কোনো উইকেটই কোনো সমস্যা নয়। কিন্তু এই জায়গায় একটা কথা রয়েছে যে দুর্বলতার কথা আজকে যেমন একদম শুরুতে বলছিলাম, এই ট্রাভিস হেড কিন্তু স্পিন বলে কিন্তু একটু দুর্বলতা তার দেখা যাচ্ছে, অর্থাৎ একেবারেই ভালো স্পিনের এগেনস্টে তিনি কিন্তু ক্যাচ তুলে দিয়েছেন এবারের বিশ্বকাপও সেটা দেখা গেছে। তো সেই দুর্বলতাটা ট্রাভিস হেডের মতন আরও রয়েছেন, ডেভিড ওয়ার্নারও একই কাজ করেছেন এবারের ওয়ার্ল্ড কাপে। তো সেই জায়গাগুলো যদি দুর্বলতাগুলো যদি কাজে লাগাতে চায় বাংলাদেশ তাহলে কিন্তু স্পিনারদেরকে স্পেশালি ব্যবহার করা হবে এবং সেই জায়গায় যখন স্পিনারদের কথা আসে তখনই কিন্তু রিশাদ হোসেনের নামটা চলে আসে এবং রিশাদ হোসেনকে এই ম্যাচটাতে ট্রাম্প কার্ড বলি কিংবা এক্স ফ্যাক্টর বলি যেটাই বলি না কেন তিনি কিন্তু হয়ে উঠতে পারেন, অর্থাৎ তিনি যে রিস্ট স্পিনটা করেন এই উইকেটে জায়গা মতো বল ফেললে পরিসংখ্যান তাই আসলে বলছে যে যদি এই উইকেটে অ্যান্টিগার উইকেটে জায়গা মতো স্পিনাররা বলটা ফেলতে পারেন তখন কিন্তু সেখান থেকে সাফল্য আদায় করে নেওয়া সম্ভব, সেটা ওয়ার্ল্ডের যত ভালো ব্যাটসম্যানই হোক, সেটা ট্রাভিস হেডের কথা বলি বা ডেভিড ওয়ার্নারের কথা বলি। সো রিশাদ হোসেন হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর। এবারের বিশ্বকাপে তিনি কিন্তু নিজেকে চিনিয়েছেন, বাংলাদেশের লেগ স্পিনারদের মধ্যে তিনি যে সবচাইতে ভালো ফল এনে দিচ্ছেন টাইগারদেরকে সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে এবং একই সঙ্গে তাই রিশাদকে আমরা রাখতে পারি এক্স ফ্যাক্টর হিসেবে, তবে দেখা যাবে ম্যাচে কি হয় সেই বিষয়গুলো।
দর্শক, দেখছিলাম আমরা যে এই পর্যায়ে বাংলাদেশ দল কোন পর্যায়ে রয়েছে এবং এক্স ফ্যাক্টর কারা হয়ে উঠতে পারে সেই বিষয়গুলো রয়েছে, কিন্তু এই সবের বাইরেও আসলে বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশ দল কী ভাবছে, অস্ট্রেলিয়ার কোন দুর্বলতাগুলো নিয়ে বিশেষভাবে গেম প্ল্যান করছে টাইগাররা, সেই বিষয়টা একটু আলোচনা করতে চাই এই পর্যায়ে। টানা 2 ম্যাচ জয়, শেষ 3 খেলাতেই একাদশে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ। তবে কি অ্যান্টিগাতে উইনিং কম্বিনেশন ভাঙবে শান্ত হাথুরু জুটি? প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপ দেখে জোর গুঞ্জন উঠেছে, শেখ মেহেদী কিংবা তানভীর ইসলামের সুযোগ মিলতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে। কোনো ব্যাটার কমিয়ে স্পিনার কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বিষয়টাই রাখছেন সাইফুল রূপকের রিপোর্টে। ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ, স্ট্র্যাটেজিতে কি পরিবর্তন আসছে? এক ব্যাটার কমিয়ে শেখ মেহেদী কিংবা তানভীরকে একাদশে নেবে? জাকের আলীর জায়গায় বাড়তি স্পিনার নিলে কতটা ফায়দা পাবে টাইগাররা? বিশ্বকাপে হ্যাট্রিক জয়ের হাতছানি, ক্যাঙ্গারুদের ঘায়েল করার ম্যাচে বেস্ট 11-এ এক পরিবর্তনে জোর গুঞ্জন, কারণ অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে 2 এক্সপ্লোসিভ ব্যাটার ওয়ার্নার আর ট্রাভিস হেড, 2 বাহাতির জন্য শেখ মেহেদীর অফ স্পিন স্পিড ভ্যারিয়েশন দুর্দান্ত কাজ করতে পারে। সাম্প্রতিক সময় আইপিএলে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগেইনস্ট দ্য টার্নে বেশ কবার বিট হতে কিংবা মিস টাইমিংয়ে ক্যাচ তুলে দিতে দেখা গেছে ওয়ার্নার আর হেডকে। সুপার 8-এর বড় ম্যাচে শুরুতেই ব্রেক থ্রু পেলে চাপ অনেকটাই কমে যাবে টাইগারদের। আবার শেখ মেহেদীকে না নিয়ে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে তাসকিন আর তানজিমের উপরই, কারণ গেল 4 ম্যাচেই পাওয়ার প্লেতে ডানহাতি কি বাহাতির বিপক্ষে গতি, সুইং, এগ্রেশন দেখিয়ে আপার হ্যান্ডেই ছিলেন বাংলার 2 পেস সেন্সেশন। তাহলে তানভীরকে নিয়ে কিভাবে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট? ওয়ান ডাউন থেকে, অর্থাৎ মার্শ, স্টয়নিস, ম্যাক্সওয়েল, টিম ডেভিড, অজি মিডল অর্ডারে একের পর এক ডানহাতি, প্রত্যেকেই নিজেদের শরীরের দিকে আসা বল খেলতে, ইনকামিং বলে বড় শট হাঁকাতে কমফোর্টেবল, আর বল স্পিন করে যদি দূরে চলে যায়, অর্থাৎ এগেইনস্ট দ্য টার্নে রান করা, ক্রিজে টিকে থাকা যে কোনো ব্যাটারের জন্যই কঠিন হয়ে যায়। তবে কি এই চিন্তাতেই তানভীরকে দলে নেবে শান্ত হাতুরু? সাকিব আর রিশাদের বোলিং ওই ডানহাতি ব্যাটারদের জন্য এগেইনস্ট দ্য টার্ন হবে, কিন্তু তানভীর হতে পারে সারপ্রাইজ প্যাকেজ, কারণ সাকিব রিশাদ নিয়ে পড়াশোনা করলেও তানভীরের সামর্থ্য সম্পর্কে হয়তো সেভাবে জানেই না অস্ট্রেলিয়ানরা। প্রতিপক্ষকে চমকে দেওয়ার ইতিহাসও আছে মাস্টারমাইন্ড হাথুরুর। সাইফুল রূপক, 71। অস্ট্রেলিয়ার ডিপ ব্যাটিং অর্ডারকে সামলাতে বাংলাদেশ তাদের বোলিং লাইনটা কিভাবে সামলাবে? বোলাররা তো ঠিক ভালোই করছে এবারের বিশ্বকাপে শুরু থেকেই, তবে এই পর্যায়ে এসে যখন আরেকটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে সেখানে বোলারদের ভূমিকা কি হবে বা পরিকল্পনাটা কি হবে, সে বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা দেখছিলাম প্রতিবেদনে যে বোলিং অ্যাটাকটা কিভাবে সামলানো হবে, একই সাথে নতুন স্পিনার ইন্ট্রোডিউস করা হবে কিনা সেই জায়গা থেকে। যখন অস্ট্রেলিয়ার মতন একটা ডিপ ব্যাটিং অর্ডার আমাদের সামনে থাকবে, তখন আমরা শেখ মেহেদীকে নতুন বলে স্পিন করানোটা কতটা আসলে যুক্তিযুক্ত হবে, স্পেশালি অ্যান্টিগার উইকেটে? ধন্যবাদ খালেদ। হ্যাঁ, নতুন করে কিছু চিন্তা ভাবনা করার একটা সুযোগ রয়েছে, যেটাকে আমরা বলি আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে। যেহেতু আমরা জানি যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা খুবই অ্যাগ্রেসিভ, প্রথম থেকেই তারা মারমুখী একটা ভূমিকায় অবতীর্ণ হবে, তো সেটাকে কাউন্টার করতে গেলে কয়েকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে তাদেরকে সেই বেসিক ক্রিকেট তো বটেই, সেখানের মধ্যেই কতখানি আমরা সাকসেসফুল হতে পারি, তাদেরকে রান মানে বিগ শটস থেকে প্রিভেন্ট করতে যদি আমরা পারি, সেখানে তাসকিন বোলিং করুক কিংবা শেখ মেহেদী করুক আর তানভীর ইসলাম করুক, যেই করুক না কেন, that will be the main to make sure that we don't give them rooms to open their arms and hit big sixes. তারা কিন্তু বড় বড় ছয়, বড় বড় শট মারার সে একটা চেষ্টা থাকবে। সেখানে আমাদের একটা প্রথম থেকেই কারুকার্য আমাদের অবলম্বন করতে হবে, এবং সেটার জন্য হয়তোবা যেখানে বলছিলেন যে শেখ মেহেদীকে যদি ইন্ট্রোডিউস করে, সেটা খুব একটা মন্দ হয় না, একটা রিস্ক থাকে। শেখ মেহেদী যদি ঠিক মতো লাইনে বোলিং না করে, ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড তাকে যথেষ্ট তার অ্যাডভান্টেজ নিতে পারে। বাট আমরা দেখেছি বিগত দিনগুলিতে যে শেখ মেহেদী যথেষ্ট কাজে এসছে। এখন তার সেকেন্ড পার্টনারটা কে হতে পারে? তানজিদ তামিম হতে পারে, কিংবা আপনার তানজিদ সাকিব হতে পারে, কিংবা আমাদের
তাসকিন আহমেদ হতে পারে, যেই হোক না কেন আমাদের পাওয়ার প্লেতে উই হ্যাভ টু। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে আরেকজন বোলার একেবারে নতুন তানভীরকে ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনার কথাও শোনা যাচ্ছে এবং সারপ্রাইজ প্যাকেজ হিসেবে অনেক সময় হাথুরু সিংহে একজন নতুন বোলারকে ইন্ট্রোডিউস করিয়ে দেন যাতে নতুন এসে তিনি বেশ কিছু ফায়দা তুলে নেন, কিন্তু একই সঙ্গে নতুন একজন বোলার ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর মতন স্টেজে গিয়ে অস্ট্রেলিয়ার মতন একটা দলের বিপক্ষে বোলিং করাটা অনেক বেশি প্রেশার হয়ে যায় কিনা একজনের জন্য? এটা দেখেন, এটা হাথুরু সিং এবং টিম ম্যানেজমেন্ট তাদের অগাধ একটা বিশ্বাস, তারা একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, তাদের এখানে সাহসের পরিচয় তো দিতেই হবে। ইউ হ্যাভ টু টেক সাম রিস্ক সামওয়্যার, হাউ বিগ দ্যাট রিস্ক ইজ, সেটা বোলারের উপরে তার কতখানি আস্থা সেটা আমরা আপনার বলতে পারবো না, বিকজ আমরা তানভীরের ক্যাপাবিলিটি সম্বন্ধে এরকম জানি না, বিকজ উই হ্যাভ নট সিন দেম neither playing nor in the সুতরাং তারাই ভালো জানবে যে এই প্লেয়ারের মধ্যে সেই সাহসটুকু আছে কিনা, তার মধ্যে সেই মেন্টাল, তার মাইন্ডসেটটা আছে কিনা। প্রথমে তার উপরে সেই কনফিডেন্স যদি তার মধ্যে থেকে পায়, তাহলে হয়তো চেষ্টা করতে পারে যে বড় প্ল্যাটফর্মে গিয়ে সে যেন ঘাবড়ে না যায়, তার টেম্পারমেন্ট নার্ভ যেন ঠিক থাকে, তার বোলিং অ্যাবিলিটি সম্বন্ধে নিশ্চয় তাদের কিছুটা হলেও একটা আইডিয়া আছে, হয়তোবা তার সে কাজে আসতেও পারে। এটা ওরা বেটার বলতে পারবে, এটা আমি আর আপনি এখান থেকে বসে সেই জায়গাগুলো তো রয়েছে, কিন্তু আমরা বাইরে থেকে দেখে যেটা বুঝি, অর্থাৎ স্পিনকে কাজে লাগানোর একটা পরিকল্পনা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কারণ পেসের তুলনায় স্পিনে হয়তোবা তারা একটু আনকমফোর্টেবল। সেই জায়গা থেকে সাকিব আল হাসান বেশ কিছুদিন আমরা দেখছি যে তিনি বোলিংয়ে একটু অফ ফর্মে রয়েছেন, যেটা একটু রেয়ার ঘটনাই বটে। তো সেই জায়গায় সাকিবের এই ফর্মে ফিরে আসাটা আমরা দেখেছি, গেল ম্যাচে উইকেটও পেয়েছেন, সেটার আসলে রহস্যটা কি? সাকিব ঠিক কোন পজিশনে রয়েছেন আসলে বল হাতে? হ্যাঁ ঠিক আছে, সে আগের মতো সে উইকেট টেকিং নেই, বাট সাকিবের হাতে বল থাকলে যতই আপনি বলেন না কেন, আমি সাকিবের উপরে তারপরে একটা ভরসা আমার ভিতর থেকে চলে আসবে। একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, কয়েকদিন ধরে তো ফর্মে নাই, কিন্তু হি ইজ মেন্টালি সো টাফ যে সে অন্তত ঘাবড়াবে না। যে জিনিসটা নিয়ে তানভীর এবং সাকিবের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে তানভীর একটা বল মার খেয়ে গেলে সে হয়তো ঘাবড়িয়ে যাবে, এবং সে যে মার খাবে না এটা তো আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আননোন কোয়ান্টিটি, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তার সম্বন্ধে কিছু জানে না, সেজন্য তাকে একটু ওয়াচফুল থাকবে। এমনই একটা শট খেলবে, একটা রিস্কি শট খেলে ফেলবে যেটাতে দেখা যাচ্ছে যে সে সফল হতে পারে। বাট অ্যাজ ফার এজ তাসকিন ইজ কনসার্ন, সাকিব ইজ কনসার্ন, সাকিব কিন্তু তার সে নার্ভসটা ধরে রাখতে পারবে। সাকিব কিন্তু সে এই প্রেসারে কিন্তু প্রেসারাইজড হয়ে নিঃসন্দেহে সেই জায়গা তো রয়েছে ইশতিয়াক আহমেদ, সেই বিষয়টা তো রয়েছেই। কিন্তু একটু জানতে চাইবো আপনার কাছে যে সাধারণত যখন একটু ডিপ ব্যাটিং অর্ডার থাকে, তারাও যখন রান তুলতে একটু কষ্ট হয়ে যায়, তখন তারা হয়তো বা একজন বোলারকে বা একজন বোলারের একটা ওভারকে পিক করে যে এই ওভারটাতে আমরা অনেক বেশি রান তুলে নেব, যেটা এই বিশ্বকাপেও দেখা যাচ্ছে। এবং সেই বাছাইয়ের ক্ষেত্রে সাধারণত একজন লেগ স্পিনারকে পিক করার সিদ্ধান্তটা অনেক সময় ব্যাটাররা নিয়ে থাকেন। সেক্ষেত্রে রিশাদের এই ধরনের ঝুঁকি কতটা আছে যে তার ওভারে এরকম একটা ওভার হয়ে যেতে পারে যেখানে হয়তো বা 15-20 রান চলে আসলো? দর্শক, ইশতিয়াক আহমেদের সঙ্গে আমাদের সংযোগটি যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আমরা আসলে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকের আসলে সামর্থ্য কতটা, অস্ট্রেলিয়াকে আটকে রাখার জন্য কী ধরনের কৌশল বেছে নিতে পারে, কী কী অপশন বাংলাদেশ দলের সামনে রয়েছে এবং কোন অপশনটা আসলে কিভাবে কাজে আসবে এবং সেই কাজে আসলে বাংলাদেশ দল কোন জায়গাটায় পৌঁছতে পারবে, এই বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।